এই আসাদ গেটের সামনে মোহাম্মদপুরে দাঁড়া হয়ে আমি কান্না করে দিছি রাস্তার মধ্যে ব্যাগ হাতে নিয়েই। এমন একজন আছে যার কাছ থেকে শুনতে হয়েছে তোর এত পড়াশোনা করে কি হবে, তোর বাবা একজন ড্রাইভার ছিল, তো তোর এত পড়াশোনা করে কি লাভ, তুই এখন চাকরি কর, চাকরি বাকরি করে মাকে চালা, তো ছোট একটা ভাই আছে, তোর মার কতদিন করে। আমার আম্মুকে বলছিল যে এতিমখানায় দিয়ে আসতে, তোর বাবা নাই, এত কিসের পড়াশোনা, এত উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না। আসলে আমার সবথেকে বেশি ভালো লাগছে যখন আমি আম্মুকে দেখছি যে আম্মু হাসতেছে। আসলে আম্মুকে খুশি করতে পারাটাই আসলে আমার আসল স্বপ্ন যেটা। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং আমাদের সাথে আছে, তোমার নাম? আমার নাম তন্ময় হোসেন সিয়াম। তন্ময় হোসেন সিয়াম। এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার চান্স পেয়েছো, তো তোমার পজিশন কত? আমার পজিশন 232। তুমি কোন সাবজেক্ট পেয়েছো? অর্থনীতি। অর্থনীতি, বাহ, অনেকের স্বপ্নের একটা সাবজেক্ট। তো তোমার কি স্বপ্নই অর্থনীতি ছিল নাকি অন্য কোনো সাবজেক্ট ছিল? না, আমার সাবজেক্টের প্রতি তেমন কোনো ফ্যাসিনেশন ছিল না। ওকে। মানে আমার ওরকম কিছু ছিল না আর কি, অর্থনীতিটা ভালো লাগে তো, আর অর্থনীতি এই জন্যই এক কথা বলতে তো গেলে। এই যে এত একটা ভালো সাবজেক্ট পেলা কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে পাইছি এটা ভালো। এখন চেষ্টা করব, ভবিষ্যতে কি হয় জানি না, সবাই দোয়া করবেন। তো তুমি যে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেলা, তো ওই দিনটা তোমার জন্য কেমন ছিল? জি, স্বপ্ন পূরণ হলে কান্না ভালো লাগে, তো আমারও খুশি লাগছে যে আমি আসলে রেজাল্টটা দেখার পরে নিজে বিশ্বাস করতে পারিনি যে আমার এই পজিশনটা আমি মানে অর্জন করতে পারবো। আচ্ছা। তো আম্মুকে বলার পরে তো আম্মু কান্না করছে, একদম আমিও কান্না করছি, আমার ছোট ভাই অনেক খুশি। আসলে আমার সবথেকে বেশি ভালো লাগছে যখন আমি আম্মুকে দেখছি যে আম্মু হাসতেছে। আসলে আম্মুকে খুশি করতে পারাটাই আসলে আমার আসল স্বপ্ন যেটা। আমি অন্য কিছু জানি না, আম্মুকে যত খুশি করতে পারি এটাই। তো ওই জন্য খুব অনেক ভালো লাগছে আমার কাছে। তো তুমি কখন থেকে এই এডমিশনের প্রস্তুতিটা নেওয়া শুরু করছো, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেতে হবে এই প্রিপারেশনটা তুমি কবে থেকে নিছিলে এবং কিভাবে নিছিলা? এটা বলতে গেলে প্রিপারেশনটা কিন্তু আমাদের নেওয়া উচিত আগে থেকেই। এইচএসসি শুরু হওয়া থেকে আমাদের ধীরে ধীরে প্রিপারেশনটা নেওয়া উচিত। তো আমি তো নেইনি, আমি তো ভুল করছি জানি। এখন বলতে গেলে শুরু থেকে নেওয়া উচিত। আর আমার প্রিপারেশনটা হয়েছে পরে আই এডুকেশনের কারণে। আই এডুকেশনের সাথে আমি এইচএসসি পর থেকে আই এডুকেশনের সাথে যুক্ত। একদম প্রথম যখন থেকে আপনারা ব্যাচ লঞ্চ করছেন সেই সময় আমরা ভর্তি হয়েছি। মহসিন স্যারকে ধন্যবাদ, এত কম একটা প্রাইজের মধ্যে এত ভালোভাবে আমাদেরকে মানে একটা সুযোগ দেওয়ার কারণে পড়াশোনা। নাহলে আমাদের মতো গরিব স্টুডেন্ট যারা আছে তাদের পক্ষে সম্ভব হবে না, অনেকেরই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। তো আলহামদুলিল্লাহ আমি ওইভাবে প্রিপারেশনটা নিয়েছি তখন থেকে আপনাদের সাথে। এই যে এসএসসির পরে যে 3 থেকে 4 মাস সময়টা, এই সময়টা তো আসলে একটা লং সময়। এই সময়টা অনেকে হতাশ হয়ে যায় বা কি করবে না করবে দিশা পায় না। ওই সময়টাতে তুমি কিভাবে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করছিলা? বলতে গেলে শুরু থেকে আপনাদের সাথেই তো, আর আপনাদের সাথে আমি আর প্রত্যেকটা ক্লাস আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। যে আপনারা আসলে আপনাদের ক্লাসগুলো এত ভালো হয়, মানে আমি কি করব, করতেই হয়, করি দুই একবার যাই করি। আবার রেকর্ডের ক্লাস থাকে, রেকর্ডের ক্লাসটা আবার দেখা যায় কোনো সমস্যা থাকলে। আপনার ক্লাস তো আমি করবই, আপনার ক্লাস আমার খুবই ফেভারিট, সত্যি কথা যেটা। তো করতাম এইভাবে আমি, মানে টাইম সেরকম কোনো জ্ঞান ছিল না আমার, মানে আমার প্রিপারেশন খুব ভালো ছিল না, যার কারণে আমাকে বেসিকটাও ঠিক করতে হয়েছে, আবার আমাকে প্রিপারেশনটা ভালোভাবে নিতে হয়েছে। আপনারা যে ক্লাস দিচ্ছেন টাইম টু টাইম করছি ক্লাসটা, করার পরে ওটা আবার নোট করার চেষ্টা করছি। একটু নোট করার সময় আমি পাইনি তেমন, নোট করছি, করে ওইটা রিভিশন দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আপনারা যে পরীক্ষাগুলো নিছেন ওগুলো অনেক কাজে দিছে। তো তুমি কি হচ্ছে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলা, বা পড়াশোনার করতে গিয়ে কীরকম সাপোর্ট পাইছিলা পরিবার থেকে? পড়াশোনার প্রতি কখনোই আগ্রহী ছিলাম না, আমার খেলাধুলাটা আসলে এক প্রকার স্বপ্ন ছিল যে আমি খেলাধুলা করব। আমি খেলাধুলায় করতাম, বিকেএসপিতে ইচ্ছা ছিল যে বিকেএসপিতে অ্যাডমিট হব। তো আমি ক্যাম্পেও গেছিলাম খেলাধুলা করার জন্য, গেছি। আসলে পড়াশোনাটা ভালো লাগা শুরু হয়েছে এই শেষ সময় আসে, বলতে গেলে এইচএসসির পরে, যখন দেখতেছি কেউ সাপোর্ট করতেছে না। দু একজন আছে আমার শুভাকাঙ্ক্ষী যারা, মানে আত্মীয় বলতে গেলে দূরের আত্মীয়, তো তারা আমাকে অনেক সাপোর্ট করছে। আমার একটা ভাইয়া, আমার কলেজের স্যার আমার পড়াইছে, আমাকে তারা কোনো বেতন নেয়নি, পড়াইতে চেষ্টা করছে। কিন্তু নিজের আত্মীয়দের থেকে কখনো আমি মানে তেমন একটা সাপোর্ট পাইনি বলতে গেলে। এমন একজন আছে যার কাছ থেকে শুনতে হয়েছে তোর এত পড়াশোনা করে কি হবে, তোর বাবা একজন ড্রাইভার ছিল, তো তোর এত পড়াশোনা করে কী লাভ, তুই এখন চাকরি কর, চাকরি বাকরি করে মাকে চালা, তো ছোটো একটা ভাই আছে, তোর মার কতদিন করবে। তো সেই সময়টা আসলে এসএসসিতে প্লাস পাইছিলাম, যার কারণে আমি রেজাল্টটা খুশি সবাইকে জানাচ্ছিলাম, খুশিটা একবারেই নষ্ট করে দিছে। সেই সময় থেকে একটা জেদ মনে আসছে যে আমাকে ভালো কিছু করতেই হবে। এই তখন থেকে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে।
তো আলহামদুলিল্লাহ আমি কলেজেও রেজাল্ট ভালো করছি, প্রথম ফার্স্ট বয় ছিলাম। আচ্ছা আচ্ছা। তো থাকলেও এইচএসসি রেজাল্ট কিন্তু আমার খারাপ হয়ে গেছে। কেন খারাপ হলো কেন? খারাপ হওয়ার কারণ আমি পড়াশোনাটা তেমনভাবে মানে নিজে যে বাসায় করব সেইভাবে আমি করতে পারিনি। আমি প্রাইভেট পড়াইছিলাম ছোটো বাচ্চাদেরকে, পড়ায় নিজের সংসারটা একটু চালানোর চেষ্টা করছি। যার কারণে শুধু কলেজ যাওয়া হয়েছে নিয়মিত যাওয়া, কিন্তু আমি ওই যে গ্যাপগুলো যে ছিল এগুলো তো পূরণ করা সম্ভব হয়নি আমার পক্ষে। তো ওই গ্যাপগুলো থেকে আমি এইচএসসিতে এসে ইংলিশ বিষয়ে আমার খারাপ হয়ে গেছে। আচ্ছা। তো খারাপ হলো, এই খারাপ হওয়ার পর থেকে আমি মহসিন স্যারের যে ইংলিশ ক্লাসগুলো যতগুলো আছে ইউটিউবে হোক অনলাইনে তো সব আছে, রিলস ছোটো ছোটো ভিডিও যতগুলো আমি সব ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখি, দেখে দেখে নিজে নিজে চেষ্টা করছি শেখা। আলহামদুলিল্লাহ আমার ইংলিশে বেসিক অনেক স্ট্রং হয়ে গেছে এখন, অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো তোমাকে যারা বলছিল যে তোমাকে দিয়ে পড়াশোনা হবে না, তুমি অন্য কিছু করো পড়াশোনা না করে, তো তারা যখন তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবরটা জানতে পারলো, তখন তাদের কি অনুভূতি কেমন ছিল তাদের? আসলে আমি আমার ফ্যামিলি থেকে প্রথম, আমার বংশের প্রথম যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে সুযোগ পাইছি আর কি, সুযোগ পাইছি। তো ওরা ওদের মনের কথা আমি জানি না, তেমন খুশি হয়েছে কিনা জানি না, ওদেরকে নিয়ে আমি আসলে কখনো ভাবি নেই। আমার ভাবনা ছিল আমার আম্মুকে নিয়ে, আসলে আমার আম্মুকে আমি কখনো খুশি করতে পারছি কিনা জানি না। তো মনে হয় এবার একটু হলেও খুশি হয়েছে, যার কারণে খুশি হয়েছে। তো আসলে ওরা মানে আমাকে যারা বলছিল এক সময় যে তোকে দিয়ে কিছু হবে না, পড়াশোনা করে লাভ কি, এত দূর অনেক হয়েছে, মানে আমার আম্মুকে বলছিল যে এতিমখানায় দিয়ে আসতে, তোর বাবা নাই, এত কিসের পড়াশোনা, এত উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না। বলে যে কি যেন কথা আছে না, যে ছেঁড়া খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, এরকম হয়ে গেছে বিষয়টা। তো ওরা যে বলছিল তো পারবো না, আমি নিজের মনে মনে ভাবছি, মানে নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে কেন পারবো না, দেখি একবার চেষ্টা করে হয় কি না। তো ওইখান থেকে ওদের ওই অবহেলা, মানে অপমান লাঞ্ছনা যেটাই বলেন, তো ওগুলোকেই বলতে পারেন আমার মোটিভেশন। ওরা মোটিভেশন, ওইখান থেকে আমি আসলে একটা মানে এনার্জি পাইছি ভালোভাবে পড়াশোনা করা, একটা এনার্জি আসছে ওখান থেকেই। তো আলহামদুলিল্লাহ এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তাদেরকে দেখায় দিছো, বাহ, খুব ভালো লাগলো। তো এই যে তুমি যে প্রস্তুতি নিছো, এই ক্ষেত্রে তোমার সবচেয়ে ইংরেজি তো সবার একটা ভয়ের সাবজেক্ট, অনেক ভয় পায় যে ইংরেজিতে কীভাবে ভালো মার্ক উঠাবো, তুমি কিভাবে ইংরেজিতে এত ভালো করলে? স্যার ইংরেজি আমার মানে ফেভারিট সাবজেক্ট একটা, মানে ফেভারিট সাবজেক্ট বলতে ইংরেজিটাই আমার কাছে ভালো লাগে সব থেকে। আর বাংলাতে আমি তেমন কোনো গুরুত্ব দেইনি, আসলে আমি বাংলায় কম নাম্বার পাইছি যার কারণে। তো এটার পেছনে একটা গল্প আছে, সেটা বলি। আচ্ছা। আমি আসলে আমরা ফার্ম গেটে আসছিলাম আমার ফ্রেন্ডের মায়ের সুবাদে। আন্টিটা অনেক হেল্পফুল, আমাকে ছোট থেকে 6 থেকে আমাকে সাহায্য করে পড়াশোনার বিষয়ে, যে কোনো বিষয়ে হোক। তো আম্মু আসলে বাসায় অন্য বাসায় কাজ করে আমাদেরকে বড় করছে। তো এখানে ফার্ম গেটে আমরা সুযোগ পাইছি একটা থাকার, কোনো মতে অন্যরকম মানে ভাবে। তো ফিনান্সিয়াল তো আমাদের সেরকম একটা সাপোর্ট নাই, অথবা আমাদেরও নাই। তো এখানে আসলাম, এখানে আসে থাকলাম কয়েক মাস, 2-1 মাস থাকার পরে তো আসলে একটু কেমন সমস্যা হয়েছে কি, থাকার প্রবলেমটা হয়ে গেছে, ওনারাও বাসায় চলে গেছে, এখন আমরা কোথায় যাব এরকম। তো আমি বিভিন্ন 2 জায়গায় গিয়েছি, 2 জায়গায় যেয়ে পড়াশোনা করার চেষ্টা করছি। আমি আসলে পড়াশোনাই করতে চাচ্ছিলাম, ওখানে আবার থাকতে সমস্যা। উনিও আমার একজন মামা হয়, তো ওনারও সমস্যা, থাকতে হবে পারবো না, সমস্যা ওদের। তারপরে আসলে 2 জায়গায় এইভাবে হোঁচট খাওয়ার পরে আমি ছাড়ে দিয়েছিলাম পড়াশোনা। মনোযোগটা আমার একবারই নষ্ট হয়ে গেছে, আমার কনসেন্ট্রেশনটা একবারই চলে গেছে। আমি বলছি এই আসাদ গেটের সামনে মোহাম্মদপুরে দাঁড়া হয়ে আমি কান্না করে দিছি রাস্তার মধ্যে, ব্যাগ হাতে নিয়েই। কোথায় যাব, কিছু তো যাওয়ার জায়গা নেই আমার। তাই আমি বলছি আম্মু হবে না আমাকে দিয়ে, চলো আমরা বাসায় চলে যাই। তখন আম্মু আমাকে জড়াই ধরে বলছে যে তুই পারবি, তোকে দিয়েই হবে বাবা, আরেক কয়েকটা দিন থাক, এইভাবে পড়াশোনা কর, চেষ্টা কর, তুই চেষ্টাটা কর, আল্লাহ তোকে ইনশাল্লাহ একটা পর্যায়ে তোকে দিবেই। তো এইভাবেই আর কি পড়াশোনাটা আবার কন্টিনিউ করলাম। 7-8 দিন গ্যাপ গেছে, ওই সময় আমার বাংলা ক্লাস, ইউসুফ স্যারের ক্লাস, স্বর্ণ স্যারের ক্লাস মিস গেছে, যার কারণে আমি বাংলায় খারাপ করছি। তো এই যে সাধারণ জ্ঞান, যেটা অনেকে বলে যে এত বিশাল সিলেবাস কিভাবে শেষ করব, কিভাবে শুরু করব শেষ করব বোঝা যায় না, এত তথ্য কিভাবে মনে রাখবো, তো এই সাধারণ জ্ঞান তুমি এত ভালো কিভাবে করলে? স্যার সত্যি কথা বলতে কোনোটাকে ভয় পাওয়া যাবে না, আমাদের মূল মন্ত্র বলতে গেলে আত্মবিশ্বাস, নিজের প্রতি একটা বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। ওভার কনফিডেন্স হওয়া যাবে না, কারণ ওভার কনফিডেন্ট হইলে সমস্যা কি, আমি মানে পড়াশোনাটা করব ঠিক, কিন্তু কাজে দিবে না, সত্যি কথা বলতে কাজে দেয় না। তো নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, সেইভাবে চেষ্টা করতে হবে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমার অ্যাডমিশন জার্নিতে মনে হয়েছে, গাইডলাইন, প্রপার একটা গাইডলাইন দরকার হয়, সবারই দরকার হয়। তো অনেকেই তো গাইডলাইন দেয়,
আমার চোখে ধরছে আমাদের এডুকেশন, আমার মনে ধরছে সত্যি কথা বলতে, যে আসলে মনে হয় না, আমার মনে হয় না এডুকেশনের মতো করে কেউ এইভাবে প্রপার একটা গাইডলাইন দেয়, কাউকে দেয়, দিতেও পারে, আমার জানা নেই। কিন্তু এডুকেশন, আমি যে ছোটোদেরকে যারা জুনিয়র আছে তাদেরকে একটা কথাই বলবো, নিঃসন্দেহে এডুকেশনে ভর্তি হওয়ার জন্য। কারণ আপনারা প্রপার একটা আস্থার জায়গা তৈরি করে নিয়েছিলেন আমাদের মনে। এডুকেশন বলার কিছু, আমি কি বলবো, আমি আপনাদের সম্পর্কে মানে ওইভাবে বলতে পাচ্ছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা আমার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ আমার এই জার্নিতে ছিলেন। আর আসলে বলতে গেলে এডুকেশন আমার ভালোবাসার জায়গা। তো তোমার তো স্বপ্ন একটা পূরণ হয়ে গেল, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরের স্বপ্নটা কি, কি হতে চাও জীবনে? জীবনে কি হতে চাই বলতে গেলে আমার তেমন কোনো যে প্রফেশনের দিকে সেরকম কিছু নাই। আসলে আমি বড় হয়ে হতে চাই এমন একটা মানুষ, যে মানুষটা মানে আমার মতো মানুষ যারা আছে, যে ছোটোবেলায় যাদের এরকম একটা দুর্দশাপূর্ণ মানে ভোগান্তিতে গেছে, হয়তো বা খাইতে পারেনি ঠিক মতো, আর্থিক সমস্যা, আমি সেই সব মানুষদের জন্য একটা কিছু করতে চাই, যাতে আমার মতো অবস্থা কাউকে ফেস না করতে হয়। সব পুরোটা তো পারবো না, চেষ্টা করব যাদেরকে দিয়ে সম্ভব যতটুকু পারি, আল্লাহর রহমতে চেষ্টা করব ইনশাল্লাহ। আমার আম্মুরও একটাই কথা, যে বাবা তুই বড় হয়ে কী করবি না করবি আমি জানি না, কিন্তু তোর মতো অবস্থার যে ছেলে মেয়েরা থাকবে তাদেরকে তুই কখনো ফেলাই দিবি না, তোর কাছে এতটুকুই চাওয়া। আর আমার ছোট ভাই আমাকে নিয়ে তেমন একটা কোনো স্বপ্ন, স্বপ্ন বলতে কি আমরা দুই ভাই অনেক ভালো, আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, অনেক ফ্রেন্ডলি একটা সম্পর্ক। তো ওর তেমন একটা কোনো ইয়া নেই আমাকে নিয়ে, নাই। আর স্বপ্ন, আমার স্বপ্ন বলতে গেলে এই আম্মুর স্বপ্নটাকে পূরণ করা আমার স্বপ্ন একদিন। আর আব্বুর ছোটোবেলায় আব্বুর স্বপ্ন ছিল যে আমার ছেলে বড় হয়ে কোট পরে টাই পরে অফিসে যাবে, অফিসার বসবে, তার জন্য স্যাররা সবাই দাঁড়া হয়ে সালাম দিবে, এইরকম একটা স্বপ্ন। ইনশাল্লাহ চেষ্টা করব, দেখা যাক কতদূর কি হয়, দোয়া করবেন অবশ্যই। দেখা। তো তুমি তো আমাদের আইসিইউ ব্যাচে ছিলা, তো এডুকেশনের সার্ভিসে কি তুমি সন্তুষ্ট ছিলা? একদম বলতে গেলে পুরোপুরি আমার এডুকেশন আমার একদম আস্থার জায়গা একটা। মানে একদিন হঠাৎ করে গল্পটা একটু বলতে চাচ্ছি এডুকেশনের কীভাবে। তো আমি এইচএসসি পরীক্ষা, ইংলিশ পরীক্ষার আগে তো আমি মডিফায়ারের ক্লাস খুঁজতেছিলাম অনলাইনে যে কার ক্লাসটা করা যায়। তো হঠাৎ করে একদিন দেখি একটা কে যেন ওয়াজ করতেছে। তো ওয়াজ করতেছে, আমি কই ইনি কে, আসলে ওয়াজ করতেছে পড়াচ্ছে না ওয়াজ করতেছে বুঝতেছি না। পর ঢুকলাম, ক্লাসটা দেখতেছি, পুরোটা দেখতে দেখতে মানে পুরোটা দেখার পর আমি ফ্যান হয়ে গেছি ওনার। এত ভালো লাগছে ক্লাস। ইনি কে আসলে আমি তখন নামও জানি না আমার স্যারের। তো পরে সার্চ দিলাম, দেখলাম যে ওনার নাম সিদ্দিকী মহসিন পাটোয়ারি। মানে ওই মানুষটাকে যে এত ভালো লাগছে, আমি বলবো স্যার হিসাবে হোক মানে কিছু হোক, উনি আমার কাছে একদম আমার আইডল বলতে গেলে, আমার পছন্দের মানুষ। সত্যি বলতে উনি যেভাবে চেষ্টা করতেছে সবাইকে আমাদের মানে সাহায্য করার, আমিও চাই এরকম কিছু একটা করতে স্যারের সাথে। তো স্যারকে এই চেনা, এখান থেকে হঠাৎ করে একদিন দেখি একটা স্যার মজা করতেছে ক্লাসে, কত সুন্দর মজা। বলতে গেলে আমি কোনোদিনও কোনো স্যারের কমেন্ট বক্সে যে মজা ফান করে কোনো কমেন্ট করিনি, আমি প্রথম আপনার কমেন্ট বক্সে যে কমেন্ট করছি ফান। আমার আইডি রেস্ট্রিক্টেড নাম ছিল, আপনি বলছিলেন, আমি বলছিলাম আপনাকে যে স্যার ফান করে অনেক কিছু বলছি। তো আপনি আমার কমেন্ট পড়েন, আমার খুব ভালো লাগে যে স্যার কমেন্ট পড়তেছে, আমি উত্তর দিলে উত্তর নিচ্ছে। তো আপনার ক্লাসগুলো মানে অনেক ভালো, আমি সেভাবে বলতে পারতেছি না যে ভালো কতটা ভালো, যে কয়েল ক্লাস করছে সে জানবে। আর আমি ছোটোদেরকে একটাই কথা বলবো, তোমাদের যেন মানে আস্থার জায়গাটা রাখবা এডুকেশন, যে হ্যাঁ তুমি পারবা, এডুকেশন ইনশাল্লাহ তোমাকে একটা পর্যায়ে তুলে দিবে, তোমাকে তোমার স্বপ্ন সফল করার জন্যে তারা সবসময় অক্লান্ত পরিশ্রম করে, এটা মানতেই হবে। যেভাবে আপনারা ক্লাসগুলো নিচ্ছেন শেষের দিকে, কি বলে ওইটা যে ম্যারাথন ক্লাস, ফাহাদ স্যার 12 ঘন্টা, আপনি 8 ঘন্টা 7 ঘন্টা, এইভাবে মহসিন স্যার, মানে ওগুলো করা ভালো, অনেক কাজে দিচ্ছে, উপকারে আসছে। আর আমার কিছু ভুলও ছিল, ভুল বলতে আমি একবারে সব পড়ার চেষ্টা করছি, যে আমি বাদ দিব না, এটাও পড়বো এটাও পড়বো, এইভাবে পড়ার চেষ্টা করছি। তো আপনি, আমার আফসোস হয়েছে কখন পরীক্ষা দিয়ে বের হয়ে সর্বপ্রথমে আপনার কথা মনে হয়েছে আমার, যে জোবায়ের স্যার তো একটা কথা বলছিল, আমি শুনেও না শুনে বেয়াদবি করে ফেলছি এক প্রকার। কারণ স্যার বলছিল যে এত কিছু তোমার লাগবে না, তোমার যতটুকু দরকার ততটুকু তুমি পাবা আমাদের কাছে। তো আসলেই কথাটা সত্য, একদম খাঁটি সত্য কথা। তো আমি বলবো ছোটরা যেন, জুনিয়ররা যেন এই ভুলটা না করে, নিজে থেকে অতিরিক্ত পড়া যাবে না, আগে বাদ দিতে হবে, কোনটা কোনটা বাদ দিব এটা আমাকে ঠিক করতে হবে। তো এইভাবে আপনাদের সাথে তো পরিচয় শুরু হইলো, আমার মানে একটা স্বপ্ন পূরণের পথ চলা আর কি, এক কথা বলতে গেলে। তো আমার এডুকেশন আসলে ভালোবাসার জায়গা আমার। এডুকেশন
নিয়ে আমি যতই বলি আমি জানি না আমি কি হব ভবিষ্যতে জানি না, কিন্তু এডুকেশন আমার স্মৃতিতে থাকবে, সবসময় থেকে যাবে আমার ভালোবাসা এক কথা।